বললাম এই কারণে যে ডক্টর ইউনূস যে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র শুধু পরিণতি ইতিমধ্যে করেননি, তিনি যে কাজটুকু এবার জাতিসংঘে এসে করার চেষ্টা করেছেন, আমি সেটার কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব। উনি নিজকে প্রমাণ করতে চেষ্টা করেছিলেন আবারও যে আন্তর্জাতিক মঞ্চে তিনি একজন ভালো প্লেয়ার। কিন্তু আপনারা জানেন যে এইবারের সেই ভালো প্লেয়ার যেহেতু বাইডেন প্রশাসনও নেই এখানে, এমনকি আমি যদি ভুল না করে থাকি, কারণ ব্যস্ততায় হয়তো আমি ওভারলুক করেছি, কিন্তু তাকে কিন্তু ক্লিনটন ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি, যদি না আমি ভুল করে থাকি। যদি হয়ে থাকে তাও কেউ বলবেন। তারপর উনি চেষ্টা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, সেটাও একেবারেই আমি বলবো যে আপনারা আমার চেয়ে বেটার জানেন, যদিও আমি এখানে কেন্দ্রবিন্দুতে একদম নিউ ইয়র্কে ডিসি স্টেশন ছেড়ে এখানে নিউ ইয়র্ক সিটিতে আছি, কিন্তু আপনারা সবাই জানেন একটি ঘরকে দেখতে হলে বাইরে থেকে দেখতে হয়, ভিতর থেকে দেখাটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। অতএব দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস ট্রাম্পের সাথে দেখা করার কোনো সুযোগই তৈরি করতে পারেননি, এবং ওনার সাথে যে কিভাবে কোন শব্দ বলবো, আচ্ছা ভালো শব্দগুলোই বলি, যে যারা রয়েছেন টিম মেম্বার হিসাবে ওনার, তারা যে একেবারেই অকার্যকর, তাদের সাথে যে কোনো ধরনের পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি তথা নিউ ইয়র্কে গত এক সপ্তাহের তাদের সাথে কোনো যোগাযোগ নেই। অতএব এটা কূটনৈতিক মারাত্মক একটা ফেইলিওর। এবং একটি ছবি তারা প্রকাশ করেছে, যে সম্মিলিত একটা ছবি ডক্টর ইউনূস, তার মেয়ে এবং আমেরিকার প্রথম দম্পতির, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কুয়াশা না, এটা নিয়ে বিশ্লেষণ চলছে যে এটা এআই দিয়ে তৈরি কিনা। এটার একটা প্রথম কারণ বলে রাখি, খুব সাধারণ পুরাতন কারণ, যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কোনো রিপোর্ট পেশ করেন, কোনো পুলিশ স্টেশন অথবা সামহার বা এনি জায়গায়, সেটা যদি ঘটনা ঘটার 3-4-5 দিন পরে করেন, তাহলে প্রথমেই আপনার দিকেই সন্দেহের তীর আসবে যে আপনি 4 দিন কোথায় ছিলেন, আপনি কেন এই বিষয়টা করেননি। অতএব তারা ছবি তোলার ডেট এবং ছবি প্রকাশের ডেট, সেটা নিয়ে তারা যে করেছেন, তাতে এআই দিয়ে হাজার হাজার ছবি এখন, এমনকি আমি আমার খুব কাছের মানুষদেরকেও দেখেছি যে একই ছবিতে তাদের ছবি দিয়ে প্রকাশ করেছে। সো এটাও একটা ফেলোর। কূটনৈতিক কোন সংলাপে উনি অংশগ্রহণ করতে পারেননি, কোন ধরনের কূটনৈতিক সংলাপ কারোর সাথে, কোন দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘের কোন প্রভাবশালী রাষ্ট্রের সাথে আপনি কূটনৈতিক কোন ধরনের সংলাপ উনি দেখেননি। উনি এখানে এসেও আরেকটা কাজ করেছেন, সেটা হলো প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন। উনি প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন এখানে বসেও। উনি এখানকার শুধু, তার মানে এটা এইভাবে আমার তুলে ধরা উচিত। আসলে সবাই যারা শুনছেন, আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে আরো আলাপ করবেন। বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতি বৎসরই এখানে একটা পিকনিক করতে আসে এই জাতিসংঘে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট, উনি নিজেই বলেছেন যে এটার কোনো প্রয়োজন নেই, আসলেই এটার কোনো প্রয়োজন নেই। এখানে সরকার জনগণের টাকায় একটা পিকনিক হয়, কিন্তু বাংলাদেশের কোন সরকার, কোন বাড়ি এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা $100 থেকে $150 বা $200 খরচ করে তার সাথে দেখা করার জন্য, তথাকথিত সম্বর্ধনার জন্য সরকারের পয়সা খরচ করে খাবার টেবিল সাজিয়ে খাবার দিয়ে এটা করা হয়নি। ডক্টর ইউনূস এটা এবার করেছেন, এবং সেটা সে সরকার তাদেরকে ডিনার পার্টির কথা বলে নিয়ে গিয়ে সেটার নাম দিয়েছে গণ সম্বর্ধনা। অবশ্যই এটা কোনো সম্বর্ধনা নয়, এবং সেখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে সেটা এই প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের মধ্যে যারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে একজনকেও আপনি দেখবেন না। সেই ছবিও তারা যারা প্রকাশ করেছে, সেখানে কাউকে দেখবেন না যে প্রণিধানযোগ্য কোনো বেশি ব্যক্তি বা গোষ্ঠী। অতএব সেখানেও দেয় উনি প্রতিহিংসা আর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপাতত আমি শেষ করব আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, দেশে ফিরে যাওয়ার সময়।
হ্যাঁ, ডক্টর ইউনূস আপনি সরকারের টাকা খরচ করে আর জনগণের টাকা খরচ করে এসেছেন এখানে। যে আপনি যেহেতু দাবি করেন যে অনেকেই আপনাকে 5 বছর থাকতে বলে, 10 বছর, এমনকি 50 বছর, আপনি নিজে প্রকাশ করেছেন যে আপনি কোনো ধরনের গণতন্ত্রে বিশ্বাসী নয়, আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করাতে বিশ্বাসী, এবং তারপর অনির্বাচিত ভাবে উনি আজীবন ক্ষমতায় থাকার জন্যে উনি সমস্ত চেষ্টা করে যাচ্ছেন। অতএব আপনি যেভাবে বলছিলেন যে আমরা কেউ জানি না, আমি নিউ ইয়র্ক সিটিতে বসেও জানি না ফ্লাইট নাম্বার কত, কয়টায় উনি এয়ারপোর্টে যাবেন, কোন ফ্লাইটে কোথায় গমন করবেন। আমরা জানি উনি এসেছিলেন আরব এমিরেটস এসেছিলেন, এখন যাবেন কিভাবে সেটা সত্যি এখনো পর্যন্ত গোপন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ছবির ব্যাপারটা যেহেতু আপনি তুললেন, আমি একটু খোঁজ নিয়েছিলাম ওয়াশিংটনে। ছবিটা হলো যে ওই ট্রাম্প এবং মেলানিয়া আগে পোজ দিয়ে ছবিটা তুলে রেখেছিল, পরে ওই ফটো কর্নারে সবাই যার যার মতো ছবি তুলেছে। ট্রাম্প কিন্তু একটা শুট দিয়েছিল উইদাউট এনিওয়ান, পরে এই ইউনূস ডিনার ছবি এবং ওই আগের ছবিটা অ্যাড করে হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে, এই জন্য 2-3 দিন সময় লেগেছে। কিন্তু যেভাবে এটাকে বাংলাদেশে মিডিয়ায় প্রেজেন্ট করা হয়েছে, বাংলাদেশের মিডিয়া আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতো, কারণ মিডিয়া বলছে যে মানে মিডিয়ার ভাষ্য অনুযায়ী যে একসাথে ছবিটা তুলেছে এবং দে ওয়ার ইনস্ট্রাক্টেড টু সে সো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছবিটা দিয়ে বলা হচ্ছে যে এইভাবে নিউজটা করো। তো এটা আলটিমেটলি খুব একটা সম্মানজনক কিছু হয়েছে বলে মনে হয়নি। এবং আপনি যেটা বললেন যে কূটনৈতিক সাফল্য অর্জিত হয়নি, কিন্তু এবারে খেয়াল করেছেন যে এটা যে আরো 3-4টা পার্টির নেতাদেরও তিনি নিয়ে এসেছিলেন, যে বিএনপির মির্জা ফখরুল, এনসিপির আখতার হোসেন, জামাতের ডক্টর তাহের। তো এই যে সব পার্টি আনলেন, এটা এনে উনি কি অর্জন করলেন? এই প্রশ্নটার উত্তর আমরা উত্তর পাবার জন্য, বা এই প্রশ্নটার উত্তর এখন একদম ভেসে উঠেছে অনেক আগেই, তারপরেও আমি আবার নতুন করে তুলে ধরি আমাদের শ্রোতা মণ্ডলীদের জন্য। ডক্টর ইউনূস এর অবস্থানটা আমরা জানি। উনি নিজেই বলেন ওনাকে নিয়োগ দিয়েছেন হলো বাংলাদেশের কতিপয় ছাত্র নামধারী গুন্ডারা, একদম আমি শব্দটাই ব্যবহার করলাম, এবং ঠিকাদার হিসাবে কাজ করেছে হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই দুইয়ের সম্মিলনে ডক্টর ইউনূস তার ক্ষমতায় বসে উনি নিজের সমস্ত কাজগুলো করছেন, ব্যবসা প্রতিষ্ঠান করছেন, এই করছেন। দেশের জন্য গত এই 14 মাসে কি হয়েছে আমরা সকলেই জানি। সেখানে দিল্লি থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন। জেনেভাতে আসিফ নজরুল, যিনি মোহাম্মদ নজরুল নাম ওনার, তাকে সহ এই যে প্রচন্ড ক্ষোভ জনমানুষের একটি সাজানো গোছানো, এই যে সুন্দর করে বললেন একজন, দেশে ধ্বংস করে রপ্তানি করে ইন্ডিয়া, ওকে, সেই সাজানো গোছানো একটি দেশকে উনি যেভাবে দখল করে নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন, অতএব সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগেরও সাপোর্টার নয়, তাদের ক্ষোভের সম্মুখে, তাদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন ইউনূসের সকল মেম্বারগুলো, তার এই ডাকাত দলের বলবো। অতএব ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে আসার পরিকল্পনার আগে তার ধারণা হয়েছে, এবং সেটা সত্য, যে উনি যদি একা আসেন তাকে তো গণসম্বর্ধনা মানে কেউ তো তার জন্য এয়ারপোর্টেও আসবে না, বিদায় জানাতেও আসবে না। তথাপি তার উপদেষ্টারা যদি কোথাও বের হয় সেখানে গণরোষের সৃষ্টি হবে, এবং তাই কিন্তু ঘটেছে। তা থেকে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী দল, তাদেরকে যদি ওনার সাথে নিয়ে আসতে পারেন, জাতীয়তাবাদী দলের লিডার আসলে সাধারণতই বিএনপির মানুষেরা এয়ারপোর্টেও যাবে এবং বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবে, এবং ক্লেশটা তারা তৈরি করবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে ভুলে যাবে যে ডক্টর ইউনূসের তো কোনো কিছু হয়নি। এই খেলাটা উনি খেলেছেন, এবং সেখানে এই ট্র্যাপে পাও দিয়েছেন আমাদের বিএনপির সিনিয়র লিডার, আপনারা জানেন, মহাসচিব। তাতে করে কি হলো,
ডক্টর ইউনূস যে চেষ্টাটা চালিয়েছিলেন তার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেমন ডক্টর এয়ারপোর্টে মির্জা ফখরুলকে আওয়ামী লীগের লিডার একা পেয়েও তাকে অপমান করেননি, কিন্তু জাতিসংঘের সামনে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিয়াই রাসেল বাঙালি দেখে সেই জায়গায় ঢুকে পড়ার পর, যেটা ভুল জায়গা, এটা বিএনপির অবস্থান ছিল, সেখানে তাকে আহত করা হয়, তাকে প্রচন্ড আক্রমণ করা হয়, ফিজিক্যাল টর্চার করা হয়, এবং সেসবগুলো ভিডিওতে দেখা যায়। এবং সরকার সেটাকে প্রকাশ করে, বিএনপির চেয়ে সরকার সেটাকে প্রকাশ করে যে বিএনপি প্রচন্ড মার দিয়েছে আওয়ামী লীগকে। এইটা ছিল তাদের ডক্টর ইউনূসের শেয়াল বুদ্ধির মৌলিক পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় আমি বলবো কিছুটা সাকসেস উনি হয়েছেন, কিন্তু সার্বিকভাবে যেই দলটির প্রচন্ড ক্ষতি হয়েছে সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল বা বিএনপি। কারণ বিএনপি যেইভাবে বিএনপির মহাসচিব ওনাকে প্রেইজ করেছেন যে তার চেহারায় নাকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি দেখছেন, আমি খারাপ ভাবে ইঙ্গিত করতে চাইনি, এটা সঠিক নয়। এবং এই সঠিক নয় এই অর্থে উনি সব যা বলবে এটা ওনার ব্যাপার, আমি কে বলা সঠিক নয়। এটা এতে করে ডক্টর ইউনূসের শেয়াল বুদ্ধির কাছে আমাদের মির্জা ফখরুল পরাজিত, এমনকি বিএনপি পরাজিত, এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে। এটাই ছিল তার মৌলিক লক্ষ্য। আরো কিছুটা শোনা যায়, কিন্তু সেই ধরনের কোনো কূটনৈতিক মিটিং এর কথা, সভার কথা বা পরিকল্পনার কথা আমরা শুনিনি, দেখিনি। এখানে অবস্থান করেছিলাম কিন্তু জানতে পারিনি, দেখা যায়নি, জানি না ইন্টারনালি কিছু ঘটেছে কিনা। সেটা ছিল নাকি ধারণা করা হচ্ছিল যে জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামকে নিয়ে ডক্টর ইউনূস ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের সাথে কোনো একটি মৌলিক চুক্তিতে আসবেন আগামী নির্বাচন এবং নির্বাচনোত্তর সরকার নিয়ে, এবং সেই সকল বিষয়ে আলাপ হয়েছে বলে আমরা সংবাদ পাইনি। ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি, এটা আমরা জানি, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথেই কি কথা হয়নি, দেখা হয়নি? আমি সেই কথাটাই বলছিলাম যে যখনই স্টেট ডিপার্টমেন্ট, আপনারা একটা বিষয় খুব স্পষ্ট করে জানেন, আমি জানি যে স্টেট ডিপার্টমেন্ট হলো ওপেন বুক। তাদের সাথে তারা একদিন আগে, 24 ঘন্টা আগে বা বহু আগেই নোটিফিকেশন করে অমুক দিন অমুক জায়গায়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, তা অমুক দেশের তমুক লিডারের সাথে তাদের মিটিং আছে। আবার বলা হয় এটা অফ দ্য রেকর্ড আর অন দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড হলে আমাদের কারো সেখানে প্রবেশাধিকার নেই, অন দ্য রেকর্ড থাকলে আমরা চেষ্টা করতে পারি সেখানে থাকার জন্য। এরকম কোনো নোটিফিকেশন বা এরকম কোনো আপনি প্রেস স্টেট ডিপার্টমেন্ট .gov গিয়েও দেখতে পারেন যে না, গত 7 দিনে এরকম বাংলাদেশের কোনো প্রতিনিধির সাথে কোনো দিনই দেখা, কোনো বিষয় নিয়ে আলাপ হয়েছে সেরকম কোনো সংবাদ তাদের ওয়েবসাইটে নেই, এবং হয়ে থাকলে অবশ্যই স্পেশালি আমি জানতামই, আমার মনে হচ্ছে হয়নি। যদি অন্য কারো কাছে কোনো সংবাদ থাকে সেটা আমরা পরে চেষ্টা করবো জানানো। মানে অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা, শিওর অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা শিওর। জি, আমাদের দর্শকরা অনেক মন্তব্য করছেন। তানভীর হায়দার, বিশ্বের সবচেয়ে বড় বাটপার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূসকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের আরো অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের করণীয়টা বিবেচনা করছে এবং করবে। দস্তগীর জাহাঙ্গীর ভাই, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে এবার এই মির্জা ফখরুল বা আক্তার হোসেন, তাসনিম যারা গিয়েছিলেন এরা ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলেন বলে শুনেছি, B1 B2 ভিসা। তো ট্যুরিস্ট ভিসায় গেলে কেউ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু আমরা আক্তার হোসেনকে দেখেছি সে স্লোগান দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ, সামথিং মুর্দাবাদ, 1 2 3 4, ফ্যাসিজম নো মোর। এবং তখন কথা উঠেছিল যেহেতু ট্যুরিস্ট ভিসায় যে কেউ এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, তার বিরুদ্ধে আইনি কোনো প্রক্রিয়া শুরু করা যায় কিনা বা মামলা করা যায় কিনা, এরকম কোনো কিছু কি হয়েছে আলটিমেটলি? আপনি জানেন কিছু? অসংখ্য ধন্যবাদ। প্রথম আসি B1 B2 ভিসা বা আমেরিকাতে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টুকু, এটাকে প্রথম একটু আলাদা করে আমাদের বুঝতে হবে।
প্রথম বিষয়টা হলো আমেরিকাতে অবস্থানরত যে কোনো মানুষ আমেরিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত, আর আমেরিকার আইনের যে উৎস বা পৃথিবীর সকল দেশের এই আইনের উৎস হলো তাদের সংবিধান। আমেরিকান সংবিধানের প্রথম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে হলো মুক্ত বাক, অর্থাৎ আপনার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এটা কোনো ক্রমেই আমেরিকাতে অবস্থানরত কোনো ব্যক্তিকে আপনি এটার বাইরে রাখতে পারবেন না, এটা সিটিজেন নন সিটিজেনের কথা নয়। আচ্ছা, এটা থেকে যদি কেউ এখন তর্কে আসেন তাহলে তো উনি কোনো আইন ভঙ্গ করেননি, কথাটা সত্য নয়। কথাটা হলো যে আপনি এখানে এসে রাজনৈতিক কার্যক্রম করছেন কিনা। রাজনৈতিক কার্যক্রম বলতে আপনি কোনো মতবাদের পক্ষে মতবাদ তৈরি করছেন কিনা। অতএব সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আমেরিকান রাজনীতির বাইরে পৃথিবীর যে কোনো রাজনীতির কার্যক্রম এখানে করতে চান, তাহলে আপনাকে ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার্ড হতে হবে। দ্যাট ইজ দ্য আইন। অতএব আপনি যখন ইনকিলাব জিন্দাবাদ বলে বা অমুক্ত করবেন, তাহলে সেটা আপনি একটা রাজনৈতিক কার্যক্রমে ভিসা স্ট্যাটাস উনি ভঙ্গ করেছেন, লঙ্ঘন করেছেন। এখন বিষয়টা হলো যে এই ভিসা স্ট্যাটাস লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু কেউ কোনো আইনি পদক্ষেপ আপনার আর আমার নেওয়ার কোনো কারণ নেই। আমাদের আমেরিকান সিটিজেনদের মৌলিক, পৃথিবীর প্রত্যেক দেশের সিটিজেনের মৌলিক যে ইয়ে রয়েছে, যেটাকে বলে ডিউটিস রয়েছে, সেটা হলো যে কোন ইফ ইউ সি সামথিং সে সামথিং। এইটাকে এইভাবে বলা হয় যে আপনি যদি কোনো ক্রাইম দেখতে পান, আপনার দায়িত্ব হলো, নাগরিকের দায়িত্ব এটা রিপোর্ট করা, তারপর প্রশাসন এটা দেখবে। আমার দৃঢ় বিশ্বাস যে ব্যক্তিগত পর্যায়ে যেহেতু এটা কেস করা যায় না, সেখানে এই শুধু ওর নামে নয়, যারার নামেও প্রচুর সাবমিশন হয়েছে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি যে এখানকার বিভিন্ন সংস্থা, যেমন আইস, যেমন ইউসিস, বিভিন্ন সংস্থা, এমনকি স্টেট ডিপার্টমেন্টে হতে পারে যে উনি যে ভিসা এসেছেন সে ভিসা উনি ভঙ্গ করেছেন। এখন ভবিষ্যতে দেখা যাবে যে এই ব্যক্তিটির ভিসা তারা ইস্যু করে কি করে না। আরেকটা বিষয় এখানে বলি, সেটা হলো যে বাড়ি আপনার, আপনি কার পক্ষে প্রবেশাধিকার দিবেন, কাকে দিবেন না, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আমরা দেখেছি যে বাংলাদেশের রেজিম চেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের গত সরকারের প্রচন্ড প্রভাব ছিল এবং সরাসরি ইনভলভমেন্ট ছিল, অর্থনৈতিকভাবে, ট্রেনিং এবং এমনকি দূতাবাস তাদেরকে সহযোগিতা করেছে, আজও করে যাচ্ছে, এবং সেখানে তাদেরকে অনেকটা যেটাকে বলা হয় প্রোটেকশনও দেওয়া হয়েছে বিভিন্নভাবে। অতএব বর্তমান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন ইন দ্য বিগিনিং $29 মিলিয়ন যে দুইজন ব্যক্তির ইয়াতে গিয়েছে, তার পরবর্তীতে ডক্টর ইউনুস এবং বা আমেরিকান বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের উপসাগরে, বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে নিয়ে, শুধু সেন্ট মার্টিন নয়, আপনারা জানেন যে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত খনিজ সম্পদকে আহরণের জন্য আমরা তেমন কোনো ইয়ে করিনি, যেটাকে বলে যে খতিয়ে দেখিনি, এবং সেটা আমেরিকা ইতিমধ্যে জেনে গেছে, কারণ তারা পৃথিবীতে সবসময় সব দেশে সব জায়গায় তারা খনিজ সম্পদ কার কোথায় অবস্থান করছে, তাদের সেই টেকনোলজিও রয়ে গেছে এবং তারা সেসবগুলো জানে। অতএব সেই সকল বিষয় নিয়ে কি ধরনের বিনিময়, মানে ডক্টর ইউনুস বর্তমান আমেরিকাকে কি দিচ্ছে না দিচ্ছে, সকল তো যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, যেহেতু তারা সম্পূর্ণভাবে একটি বলবো যে এই নিউ ইয়র্ক শহর এক সময় যেমন কোন কোন অঞ্চল মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত ছিল, আপনারা গডফাদার ফিল্মেও দেখেছেন যে একদম এখানে সরকার ছিল, তারা যেভাবে যা খুশি তাই করতো। ডক্টর এরকম একটা ফ্যামিলির একটা বলবো যে তৈরি করেছে, যারা বাংলাদেশকে পরিচালনা করছে তাদের ইচ্ছে মতো। বাংলাদেশে যে কে মারা যাচ্ছে, কে খুন হচ্ছে, কে শিশু ধর্ষিত হচ্ছে, মা ধর্ষিতা হচ্ছেন, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই সকল ডক্টর ইউনূসের কোনো ধরনের বিকার হয় না। অতএব আমরা আমার কনক্লুশনটা হবে যে হ্যাঁ,
এটা নিয়ে প্রচুর কথা হয়েছে, এটা নিয়ে প্রচুর এমনকি ছোট ছোট আলাপ আলোচনা হয়েছে, এবং যে সকল অ্যাটর্নিজদেরকে সাথে কথা বলা হয়েছে সে সকল অ্যাটর্নিরা রিকনফার্ম করেছেন যে এটা আইন ভঙ্গ হয়েছে, এবং সেই জন্য তার নিশ্চয়ই রিপোর্ট করা হয়েছে। ভবিষ্যতে দেখা যাবে এটাতে কোনো অ্যাকশন আসে কিনা। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা বিষয় যে আবার একটু ভিসা নিয়ে আসি, যে জাতিসংঘে যারা সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাধারণ অধিবেশনে যোগ দেয় তাদের ভিসা ক্যাটাগরি কিন্তু G2, মানে জাতিসংঘ রিলেটেড ভিসা ক্যাটাগরি G1 to G4। জাতিসংঘের স্টাফদের জন্য একরকম, জাতিসংঘ ইউএন মিশনের পার্মানেন্ট স্টাফদের জন্য আরেকম, যাই হোক G1 to G4। কিন্তু B1 B2 তে সাধারণ অধিবেশনে যোগদান করা, এটাও কিন্তু সাধারণ অধিবেশনের জন্য যে আইন আছে তার ধারা 25 অনুযায়ী এটাও কিন্তু একটা ব্যত্যয়। এখানে বাংলাদেশ সরকার ইউএন সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যে আইনটা আছে সেই আইনের 25 ধারা ভঙ্গ করেছে, এবং এটা নিয়ে একজন ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার আইনজীবী, তিনি জাতিসংঘে চিঠি দিয়েও লিখেছেন। আপনার কাছে কি এ ব্যাপারে কোনো ইনফরমেশন আছে কিনা? অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে দেখুন, আমরা যে ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ করছি এটা বাইরে থেকে খুব সহজেই মানুষ করতে পারে না, ধারণা করতে পারে না। আমরা এই বিষয়গুলো তুলে ধরার জন্য, এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য মিল্টন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, জাতিসংঘে যোগদান ভিসা, জি ভিসা হলো জাতিসংঘের ভিসা। এখন যারা এখানে এসেছেন, যে সকল লোক স্বজন এখানে এসেছেন ডক্টর ইউনূসের বহরে, তাদেরকে ডক্টর ইউনূস নিশ্চয়ই আগে সাবমিশন করতে পারতেন যে এই লোকগুলো জাতিসংঘে যোগদান করবে আমার টিম মেম্বার হিসাবে, তাহলে তাদের প্রত্যেকেরই জি ভিসা হবে, এবং সেটি ইলিগালিটি। যেহেতু লন্ডনের এই ঘটনা দেখে, যে লন্ডনে যেভাবে প্রতিহত করা হয়েছে ডক্টর ইউনূসের বিভিন্ন উপদেষ্টাদেরকে, জাপানে যেভাবে প্রতিহত করা হয়েছে, অতএব শেষ মুহূর্তে ডক্টর ইউনূসের এই শিয়াল বুদ্ধিতে এই পার্টির নেতৃবৃন্দদেরকে সাথে আনা হয়েছে, যাতে করে এখানে একটা ক্ল্যাশ উনি তৈরি করতে পারেন, একটা সাপোর্ট তৈরি করতে পারেন। উনি থাকবেন জাতিসংঘে, বাইরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম বিভিন্ন প্রদর্শনী করতে থাকবে, যেটা আলটিমেটলি ঘটেছে। তাতে করে মানুষ মনে করবে, যেমন আমরা রাস্তায় একজন আমেরিকান জার্নালিস্ট আমাকে কানে কানে জিজ্ঞেস করছেন যে এই যে গ্রুপটা স্লোগান দিচ্ছে, বারবার বলছে রাজাকার রাজাকার, হোয়াট ডাজ ইট মিন? সো মূলত ডক্টর ইউনূস খেয়ালিতে এরকম একটা জায়গায় তৈরি করেছেন যে মানুষ অনেকেই ডক্টর ইউনূসের প্রতিচ্ছবি দেখাচ্ছে, ইউনূস বলছে, রাজাকার বলছে, কিন্তু আমেরিকান মানুষের কাছে তো উনি প্রকাশ করতে পারছেন, দেখেন বাইরে আমার পক্ষে কত হাজার হাজার আমার সাপোর্টার, এখানে তারা আমাকে 50 বছর চায়। সো এটা ট্রান্সলেশনের বিষয় একটা রয়ে গেছে। আর ওই B1 B2 ভিসা গুলো, কারণ ইতিমধ্যে আপনি জানেন এমন একটা পর্যায়ে এসে ডক্টর ইউনূস ওনাদেরকে এই ট্র্যাপে ফেলেন, তখন আর জি ভিসার আবেদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ওনাদেরকে আর ফেলতে পারছিলেন না। অতএব ওনাদেরকে, যেহেতু আগেই আমি বলেছি যে দেশ আপনার বাড়ি, আপনি কাকে এখানে ঢুকতে দিবেন কি দিবেন না, এটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? অতএব ডক্টর ইউনূসের সাথে তাদেরকে B1 B2 ভিসা দিয়ে তাদেরকে সফর সঙ্গী করা হয়, কিন্তু আসলে ওরা প্লেজার বা বিজনেস ভিসায় এসেছেন বা ভিজিটর ভিসায় এসেছেন, এবং তার জন্য আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু তারা জাতিসংঘের যে মৌলিক মিটিং গুলো, সে সকলগুলোতে সরাসরি কোনো ধরনের অংশগ্রহণ করতে পারেনি। প্রতিটি, এখানে আরেকটা ব্যাখ্যা আমি করি, জাতিসংঘ হলো যেখানে প্রতিটা রাষ্ট্রের একটি অধিকার রয়ে গেছে, কারণ রাষ্ট্র এটার অংশ, মানে এটার মেম্বার। অতএব রাষ্ট্র সেই জাতিসংঘে বসেই, যেহেতু এখানে আমাকেও কালকে বলতে পারে রাষ্ট্র যে তুমি ওনাকে জাতিসংঘে এই কাজের জন্য আমরা সাথে করে নিয়ে আসবো, অতএব তারা পারমিশন দিবে। যখন আপনি ফিজিক্যালি এখানে উপস্থিত, তখন তারা জিজ্ঞেস করবে না হোয়াট ভিসা ইউ হ্যাভ, তোমার আইডি দেখাও।
কারণ আপনি এটার ভিতরে কাজ করতে যাচ্ছেন না। কিন্তু যখন আপনি ভ্রমণ করবেন আমেরিকাতে, আমেরিকা বলবে যে তুমি কেন যাচ্ছ, জাতিসংঘে যাচ্ছ, ওকে তাহলে তোমার রাষ্ট্র থেকে দাও যে তুমি সেখানে যাচ্ছ। অতএব এই যে দেখুন মেটিকুলাসলি ডিজাইন চুরি, ছোটকালে ডক্টর ইউনূস যে ক্রিমিনাল মাইন্ড, ছোটকালে উনি ম্যাগাজিন চুরি, এবারও আবার সেই এটা নিয়ে আলোচকরা অনেক আলোচনা করা উচিত, কারণ এই যে ক্রিমিনাল মাইন্ডের আবার বহিঃপ্রকাশ, জাতিসংঘেও উনি কিছু মানুষকে নিয়ে আসছেন ফাঁক ফুকর তৈরি করে যে B1 B2 তে আসা, তারপরে আমার সাথে তোমরা ওইটার ভিতরে তোমরা যেতে পারবে এবং বলা হবে অংশগ্রহণ করে। ওনারা কিন্তু দেখবেন ভিজিটর হিসাবে ছিল, বেজ ছিল, বেজগুলো বড় বড় করে দেখতে পারবেন। আর যারা জাতিসংঘের ইয়েতে যোগদান করেছেন তাদের বেজ আলাদা, কারণ তারা সরকারের পক্ষ থেকে এসেছেন। সো এটা আরেকটা মানে ওনার এই ক্রিমিনাল মাইন্ডের বহিঃপ্রকাশ, এবং ফাঁক ফোকর দিয়ে এটা করেছেন। এটা আইন ভঙ্গ করেছেন দুই ভাবে। B1 B2 ভিসা এতে প্লেজার করতে এসে যদি উনি রাজনৈতিক কার্যক্রম বা অন্যান্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন তাহলে আইন ভঙ্গ হয়েছে। যদি এটা করা হয় যে আমি আসছি ভিজিট করতে, জাতিসংঘের এই সাধারণ পরিষদ দেখতে, সরকার আমাকে নিয়ে গেছে, অবশ্যই এটা একটা আর্গুমেন্ট আছে। তবে জাতিসংঘকে যদি জিজ্ঞেস করা হয় এটা সঠিক কিনা, আমি মনে করি এটা সঠিক একটা স্টেপ, যে জাতিসংঘকে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ব্যবহার করেছে, ট্রিক করেছে ডক্টর ইউনূস। অতএব এটা বিশ্লেষণ করে যদি ব্যাখ্যা চাওয়া হয়, আমার মনে হয় জাতিসংঘ এটার উত্তর দেবে। তবে একটা বিষয় আমি আগেই সতর্ক করে দেই, জাতিসংঘ হলো একটি এমন বিষয় যে সেখানে বিষয় নেই, এটা হলো যে প্রতিটি রাষ্ট্র এটার মেম্বার, এবং রাষ্ট্র ছাড়া অন্য কেউ তার জবাবদিহিতা চাইতেও পারে না, এবং তারা দিতে বাধ্যও নয়। অতএব রাষ্ট্র যেহেতু বাংলাদেশ, সেখানে তার কাছে রাষ্ট্র হিসাবে অন্য কোনো রাষ্ট্র যদি বলে যে এটা কিভাবে হলো, এটা তো আমাদের নিয়মে নেই, তাহলে তারা উত্তর দিতে বাধ্য। কিন্তু আমি দস্তগীর জাহাঙ্গীর বা ডক্টর মিল্টন আপনি চিঠি পাঠালে তারা উত্তর দিবে কিনা সেটাও সন্দেহ। ধন্যবাদ। আপনি মিউটেড। সেটাও ঠিক যে তারা প্রচুর চিঠি পায় এবং চিঠির উত্তর দেওয়ার ব্যাপারে মানে এটা ফিজিবল না, কিন্তু লয়াররা চিঠি লিখলে মাঝে মধ্যে উত্তর দেয়। যাই হোক, উত্তর দিল কি না, কিন্তু বিষয়টা হলো যে ডক্টর ইউনূস এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন, এবং আপনি ছোটবেলার হ্যাঁ মানে এই জায়গাটা আমরা আশা করি না যে আমাদের দেশের সরকার প্রধান প্রতারণার আশ্রয় নিয়ে জাতিসংঘে অংশগ্রহণ করবে তার প্রতিনিধি দলের কতিপয় সদস্য। আমি একটু ওই গণসম্বর্ধনাটা আবার ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন দ্যাট ওয়াজ এ ডিনার প্রোগ্রাম, ওখানে যারা পার্টিসিপেট করেছে তারা কি সবাই পয়সা দিয়ে পার্টিসিপেট করেছে, মানে নাকি আয়োজকরাই পে করেছে? বাংলাদেশ সরকার আয়োজন করেছেন ডিনার পার্টি, ইনভাইটেড গেস্ট অনলি, এবং সেটা ইয়েতেই হলো নাগরিক সম্বর্ধনা থাকে, স্টেজ থাকে, এবং সেখানে থিয়েটার স্টাইলে আপনি বসে থাকবেন, স্টেজ থেকে আপনি সম্বর্ধনা নিচ্ছেন, আমাদের পক্ষ থেকে কেউ কথা বলে সব সাধুবাদ জানায়, কাজের জন্য ধন্যবাদ জানায়, এমন প্রতিক্রিয়া জানায়। আর এটা ছিল যে ডক্টর ইউনূসের ডিনার পার্টি, এবং সেটার আয়োজক হলো বাংলাদেশের সরকার, এবং বাংলাদেশ সরকারের এক্সটেন্ডেড হ্যান্ড হলো এখানকার দূতাবাস বা যারা রয়েছে, তারা সিলেক্টেড পার্সনদেরকে ইনভাইট করে নিয়ে এসেছেন ডিনার পার্টিতে, এবং এটা কোনো গণসম্বর্ধনা বা সম্বর্ধনা ছিল না। বাংলাদেশ সরকারের পয়সায় এখানকার ওনাদের যাদেরকে মনে করেছেন ইনভাইট করা প্রয়োজন তাদেরকে ইনভাইট করে ডিনার পার্টি দিয়েছেন। দ্যাটস ইট। এটা এর চেয়ে সহজভাবে এটা অনেক বড় আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো যে এটাও আরেকটা প্রতারণা, অনেক বড় প্রতারণা বাংলাদেশের জনগণের প্রতি, আমেরিকান বাংলাদেশিদের প্রতিও। কারণ উনি যদি গণসম্বর্ধনা নিবেন তাহলে গণসম্বর্ধনার জন্য আমি এইভাবে বলি, নিশ্চয়ই ওনার কিছু না কিছু সাপোর্টার আমেরিকাতে রয়ে গেছে, তাদেরকে দিয়ে গণসম্বর্ধনার আয়োজন করাতে পারতেন এবং বলতে পারতেন যে ইটস ওপেন টু অল, সেখানে সিকিউরিটির ব্যবস্থা রাখতে পারতেন,
যেটা প্রতিটি সরকার প্রধানরাই করেছে, আয়োজন করেছে এই আওয়ামী লীগ, কিন্তু বলা হয়নি শুধু আওয়ামী লীগরা আসবেন, যে কেউ আসতে পারেন, এবং সেখানে ইনভাইটেশনের কোনো প্রয়োজন ছিল না, সেখানে সিকিউরিটি ছিল। আপনি যখন ওই সম্বর্ধনা স্থলে প্রবেশ করবেন, সেখানে আপনার ব্যাগ চেক হবে, আপনার আইডি প্রদর্শন করতে হবে, তারপর তারা আপনাকে ঢুকতে দেবে সেখানে। সেই ধরনের তো কিছু ছিল না, এটা ছিল আবারও একটি জাস্ট প্রাইভেট ডিনার পার্টি অর্গানাইজড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা ওখানে মঞ্চে পিটার হাসকেও দেখেছি, if I'm not wrong. He attended that. জি জি, সেটা নিয়ে তো আমরা আরো আলাপ করতে পারি যে এটাও কূটনৈতিক যে থাকে, ধারা থাকে, কূটনৈতিক যে চাল চলন থাকে, সেখানে একটি দেশের যখন আমি বা আপনি যে কেউ রাষ্ট্রদূত হয়ে কাজ করেন, এবং সেখানে আবার সেই দেশে সবচেয়ে সেন্সিটিভ ব্যবসার বিষয়টার একটি প্রধান হয়ে আপনি যখন চাকরি ছেড়ে দিয়ে সেখানে যোগদান করবেন, এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ, কারণ তার অনেক ইনফ্লুয়েন্স সেখানে থাকে, অনেক যোগাযোগ সেখানে থাকে। অতএব যে মার্কেট ইকোনমির কথা বলা হয়, সেটার সুস্পষ্ট লঙ্ঘন এখানে। এবং বর্তমান সরকারের সাথে প্রতিদিন দেখা যাচ্ছে অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মতন উনি সমস্ত জায়গায় উপস্থিত থাকেন। আচ্ছা, তার মানে যদি সামারাইজ করি, আমরা সময়ের শেষ দিকে আসছি, তার মানে এইটা বলা যায় যে একটি ব্যর্থ সফর। একটা শোনা যায় যে প্রায় 700 কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হয়েছে এই সফরটার জন্য। তার একটা বড় অংশ ছিল লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে, যাতে এই বিশ্ব নেতা এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু মিটিং হয়। বিশ্ব নেতাদের নাম করে তিনি যাদের সাথে মিটিং করেছেন সেগুলো খুবই অনুল্লেখিত মানে দেশ আর কি। সেটা মানে এটা নিয়েও একটু যদি বলেন আর কি, যে বিশ্ব নেতারা তার হোটেলে গিয়ে তার সাথে দেখা করেছে। এইভাবে শুরু করি। প্রথম বলি যে গতবার উনি যখন এসেছিলেন, তখন এখানে বিষয়টা হলো যে ইউফোরিয়া নিয়ে এসেছিলেন, যে উনি আমেরিকার হয়ে একটি দেশ দখল করেছেন, এবং সাইড লাইনে আপনি দেখবেন শিশুর মতন আদর করে দিয়েছিলেন বাইডেন ওনাকে, একদম এরকম গলায় হাত দিয়ে। যদিও ওনাদের সাথে দ্বিপাক্ষিক কোনো মিটিং এর সম্ভাবনা, এখানে সেটা তো কূটনৈতিক ভাবে অনেক স্পর্শকাতর বিষয়, যে কাকে সম্মান দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে না। আচ্ছা, যেই কথাটা আরেকটা বিষয় বলতে চাই, উনি সেদিন গতবার নিউ ইয়র্ক টাইমস এর অফিসে চলে যান নিজের গাড়ি বহর নিয়ে ইন্টারভিউ দিতে। সেটা ওনার আয়োজন ছিল যে উনি তো ইতিমধ্যে বাংলাদেশ দখল করেছেন, কিন্তু বিশ্ব মিডিয়া তখনও জানে না যে এই লোকের রিয়েল চরিত্রটা কি। এবং উনি যাওয়াতে তখন তারা তাদের হেডকোয়ার্টারে এই সুযোগটা দেন, এবং সেখানে আপনারা সুস্পষ্ট আমাদের মনে আছে যে সাংবাদিক তাকে বারবার একটা প্রশ্ন 3 বার রিপিট করাতেও এই মনস্টার মিথ্যা কথা তিনি জিজ্ঞেস করেছিলেন সেই সাংবাদিক যে আমরা জানি বাংলাদেশে মব কিলিং হচ্ছে, উনি বলছে মিথ্যাচার। তারপরে আবার বলছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে বাংলাদেশে মব তৈরি করে মানুষ হত্যা করা হচ্ছে, উনি বলছে না সব প্রপাগান্ডা। ফাইনাল বলছে, উনি আবার রিপিট করে বললেন যে আমাদের কাছে এমন এভিডেন্স রয়েছে যা আসলে কিলিং হচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? তো উনি আবার ওইটাকে অস্বীকার করছেন। কিন্তু আমি এই কথাগুলো কেন বললাম, জাতিসংঘের এই অধিবেশন চলাকালীন সময়ে আমার দেখা মতে দ্য নিউ ইয়র্ক টাইম তো নয়, এমনকি ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, ওয়ারবার কেউ ওনার সাক্ষাৎকার নেয়নি, কোনো মাধ্যম নেয়নি। যে মাধ্যমে উনি আজকে কথা বলেছেন সেটা খুবই অপরিচিত, এবং আপনারাই জানেন, আমি এটা নিয়ে আর মতামত করব না। ওনার হোটেলে গিয়ে যারা দেখা করেছেন, আমি তো নিজেই ওনাদের সম্বন্ধে নাম জানি না, ওনাদের ব্যাকগ্রাউন্ড, মানে আমি বলবো যে কোন ইনফ্লুয়েন্সহীন বিশ্ব নেতা বহু রয়েছে। বিশ্ব নেতা বলতে একটি যেমন ডক্টর ইউনূস, আর আমি বাংলাদেশের মানুষের কষ্ট হবে, কিন্তু আমি দেখতে চাই যে আগামী 12 মাস যদি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে বিশ্বের কোন নেতাই আর ওনার সাথে দেখা করবে না।
কারণ ইতিমধ্যে বিশ্ব নেতারা জেনে গেছেন যে উনি শুধুই নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র, নট মুসলিম রাষ্ট্র মেবি গুড, আমি বলছি একটি জঙ্গিবাদ উর্বর ভূমি ছাড়া তৈরি করার প্রচেষ্টা ছাড়া তো উনি আর কিছু করেননি। আরো একটি বিষয়, সেটা হলো যে উনি এখানে নিয়ে এসেছেন সরকার আসবে, সরকার একটি রাষ্ট্রকে তারা রিপ্রেজেন্ট করে, সরকার মাঝে যারা আছে, এই যে বিএনপি, জামাত এবং এনসিপি, যে এনসিপি এখনো রেজিস্টার্ড না, তাদের সদস্য সংখ্যা দিন দিন, আগে যদি 1000 থেকে থাকে, আজকে আপনি খরচ করে দেখবেন তাদের সদস্য সংখ্যা এখন 300। সেই ধরনের তিনটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে এসে উনি বলছেন নিরপেক্ষ নির্বাচন আমি দেব, বা নিরপেক্ষ। এটা কিভাবে সম্ভব? উনি স্টেজে, একটা প্রাইভেট একটা অনুষ্ঠানে স্টেজে এই যারা এবং আক্তারকে তুলে দেখাচ্ছেন যে এরা হলো বাংলাদেশের এই পরিবর্তন এনেছে। তাহলে ওদের তো একটা রাজনৈতিক দল রয়েছে, সেই দলকে যদি বর্তমান সরকার, কোন সরকারের প্রধান এরকম ভাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার অর্থ কি? নির্বাচনে নিশ্চয়ই ওনাদের পক্ষে যাবে এই সরকার। অতএব এটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দিতে হয়, তাহলে ওনাকে এই সকল বাহানা ত্যাগ করে ওনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের সংবিধান অনুসারে, যে সংবিধানের যেটা বাতিল হয়েছিল সেটা আবার বাতিল করে এমন করা হয়েছে যে বর্তমানে বাংলাদেশে কোনো বাধা নেই একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে। অতএব নির্বাচন দিতে হলে সেই পথেই যেতে হবে। আর নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দেওয়া হয়, তাহলে ইতিমধ্যে যেই কথাটা আমি এই আপনার প্রশ্নের উত্তরে একটু বেশি করে বললাম, সেটা হলো যে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে নির্বাচন হলে আমরা দেখতে পাচ্ছি সকল সুযোগ পাবে। প্রথম পাবে এনসিপি, দ্বিতীয়ত জামাতে ইসলামী, আর বিরোধী দলে বসানোর চেষ্টা করা হবে বিএনপিকে। আর এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে উনি যে লবি করার জন্য এসেছিলেন, সেটা আমি মনে করি ফিয়াস্কো, কোনো কাজই হয়নি। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখেছিলাম একটা ছবি, কিন্তু আর কোনো কার্যক্রম আমি দেখিনি কোনো ধরনের প্রভাবশালী রাষ্ট্রের প্রধানের সাথে উনি দ্বিপাক্ষিক আলাপ করছেন, বাংলাদেশের ইনভেস্টমেন্টের কথা বলছেন, কিছুই হয়নি। অতএব ডেফিনেটলি এটা একটা ফেলিওর, এবং উনি যদি আগামী বছর আবার আসার চেষ্টা করেন, তাহলে বুঝতেই হবে যে ইতিমধ্যে এটা আরো কমে যাবে মানে ডক্টর ইউনূসের সাথে হয়তো বা অনেকে দেখাই করবেন না। আমেরিকান কোনো মিডিয়া কোনো ইন্টারেস্ট দেখায়নি ওনার সাথে কথা বলার। হ্যাঁ, যেটা বললেন যে জেটিও মেহেদী হাসান, ওইটা একটা, আমি ওদের ওয়েবসাইটে গিয়েছিলাম, ওটা একটা প্রায় 5.5 মিলিয়ন ওদের সাবস্ক্রাইবার আছে, বাট ওটা একটা অল্টারনেট মিডিয়া, দ্যাটস নট এ মেইন স্ট্রিম মিডিয়া। তো এবং সো ওইখানেও সেই ইন্টারভিউ নিয়ে আজকের কথা বলছি না, কারণ ওইটা আরেকটা, ওই ইন্টারভিউটাও একটা খুব ইন্টারেস্টিং, মানে ওইটা নিয়েও অনেক আলোচনা করা যায়। তো আমরা যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমার কাছে একটা খবর আছে যে ইনফর্মালি এই যে ডক্টর খলিলুর রহমান, তার একটা কানেকশন আছে এইসব নিয়ে, তারা একটা ইনফর্মাল মিটিং করেছিল আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথে, অফিসিয়াল না, এবং সেখান থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস শুড গো ফর অ্যান ইনক্লুসিভ ইলেকশন। আমি যেটা আমার কাছে জেনেছে যে আমেরিকা, এখন আমার কাছে মনে হচ্ছে আমেরিকা বোধহয় বাংলাদেশ প্রশ্নে কিছুটা দ্বিধা বিভক্ত কিনা, কারণ একদিকে তারা ইউনূসকে নাচাচ্ছে, তাদের আর্মি পাঠাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, আবার আরেকদিকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? আমি যেটার জন্য আসলে অপেক্ষা করছি সেটা হলো যে এই শব্দটা ইনক্লুসিভটা ফিরে আসে কিনা। কারণ গত 10 বছর আমেরিকা কিন্তু সবসময়, গত 2টি নির্বাচনের আগে আমেরিকা কিন্তু বারবার বলেছে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। কিন্তু গত মাসে বা চার্জ দ্য অ্যাফেয়ার্স যখন বলছিলেন, তখন উনি কিন্তু ইনক্লুসিভ শব্দটা প্রয়োগ করেননি।
এবং গতকালকে আমার মনে হচ্ছে বাংলাদেশের অন্য একটি প্রভাবশালী রাষ্ট্রের কোনো কূটনৈতিক এই ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেননি। সেটা নিয়ে যখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করছিলেন, উনি আর উত্তর না দিয়ে ফিরে যান। অতএব ইনক্লুসিভ শব্দটা আনঅফিশিয়ালি বলা হয়েছে কিনা সেটা যেটা আপনি বললেন, এটা হতে পারে, খুবই হতে পারে, কিন্তু অফিসিয়ালি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের মুখ থেকে অথবা হোয়াইট হাউসের মুখপাত্রের মুখ থেকে আমি বের করার চেষ্টা করছি। যদি ইনক্লুসিভ শব্দটা তারা অফিসিয়ালি বলে, অবশ্যই যদি ইন্টারনালি এই ডিসিশন ইতিমধ্যে তাদের হয়ে থাকে, সেটা অচিরেই প্রকাশ পাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে ফেলেছে যে বাংলাদেশটা মধ্যপ্রাচ্যীয় দেশের মানুষের যে চেতনা, যে আবহাওয়ার মানুষ সেটা, এবং বাংলাদেশের মানুষের মৌলিক একটা তফাৎ হলো এই যে বাংলাদেশের মানুষ কখনোই মাথা নোয়ায় না, যত অত্যাচার হোক, যত কিছু হোক। অতএব সেখানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে যদি কম বলেন, খুব কনজারভেটিভলি বলেন, তাহলেও 33% মানুষের সাপোর্ট তারা সবসময় রিজার্ভ রাখে। আর আপনি যদি সুইং ভোটকে তা অ্যাড করেন, সেটা অনেক সময় 45-এর উপরে চলে যায়। তবে এত বড় জনগোষ্ঠীর এত বড় একটি অংশকে বাদ রেখে নির্বাচন করাতে পারবেন, কিন্তু টিকিয়ে রাখা বাংলাদেশের মাটিতে কঠিন, এই তথ্য তারা জানেন। অতএব তারা ইনক্লুসিভ নির্বাচন চাবেন, এটাই স্বাভাবিক এবং এটাই ঘটছে না বলে আমার ধারণা।